হাই ফ্রেন্ডস, তো ইন্ডিয়ান ইকোনমি থেকে এই ক্লাসটি হবে। ডাব্লিউবিসিএস সিলেবাসে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি থেকেই বেশিরভাগ কোয়েশ্চেনগুলো আসে। অযথা তোমাদের ভয় পাওয়ার দরকার নেই যে আমাদের ইকোনমিক্সের বেসিক্সগুলো খুব জানতে হবে, কনসেপচুয়াল টার্মগুলো বেশি জানতে হবে, এরকমটা ব্যাপার নেই। হ্যাঁ, কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার করা দরকার, প্রত্যেকটি টার্মের ইকোনমিক্স রিলেটেড টার্মগুলো অবশ্যই জানতে হবে, বাট ইন ডিউ প্রসেস অফ টাইম, মানে ধীরে ধীরে তোমরা সব টার্মগুলোর সাথেই অ্যাকুয়েন্টেড হয়ে যাবে, কারণ এই সাবজেক্টটা অনেকটা ডাইনামিক টাইপের সাবজেক্ট। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে অনেকটা এটা রিলেট করছে। কারেন্টের যেই ঘটনাগুলো, ইকোনমিক্যাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে আমাদের দেশে, সেগুলোর সাথে কিন্তু অনেকটা এর লিঙ্কেজ রয়েছে। তো তার জন্য তোমরা কিন্তু উইথ ডিউ টাইম তোমরা কিন্তু ওই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেই ইকোনমিক্স রিলেটেড যে টপিকগুলো বা তথ্যগুলো পাবে, সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমেই তোমাদের হয়ে যাবে, ফ্যাক্টগুলো এবং কনসেপ্টগুলো। তো সেটা নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই। ডাইনামিক পোর্শন নিয়ে সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথেই তোমাদের কভার আপ হয়ে যাবে, যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে নিউজ পেপারের মাধ্যমে বা কোনো একটা, যদি কোনো ম্যাগাজিনও নাও, সেটাকে ডিটেল ওয়েতে যদি পড়ো, তাহলে কিন্তু এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট যেটা এমনি বেসিক, যেটা ইকোনমিক্সের কোয়েশ্চেনগুলো আসে বেশিরভাগ, যেগুলো তোমরা বই পড়ে পারবে, সেগুলো কিন্তু ইন্ডিয়ান ইকোনমি থেকেই আসে বেশিরভাগ কোয়েশ্চেন। ব্যাংকিং থেকে বলো, 5 ইয়ার্স প্ল্যান থেকে বলো, ইন্ডিয়ান ইকোনমির বেসিক ক্যারেক্টারিস্টিক থেকে বলো, যেটার ক্লাসটা আজকে আমি নেব, যে ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান ইকোনমি কী কী, যেটা তোমাদের যে কোনো জিনিস বোঝার, আমাদের ভারতীয় অর্থনীতি সম্পর্কে, আমাদের অর্থনীতিটা কীরকম সেটা বোঝা খুব দরকার। কারণ একটা জিনিসের যখন আমরা ইকোনমিক্স পড়তে যাচ্ছি, তার ব্যাকগ্রাউন্ডটা জানা খুব দরকার, যে আমরা ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে পড়তে যাচ্ছি, তো ইন্ডিয়ান ইকোনমির রূপরেখা কীরকম, তার ক্যারেক্টারিস্টিক বা ফিচার্সটা কীরকম, সেটাও কিন্তু জানা দরকার। তো সেক্ষেত্রে এই ক্লাসটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, যে ইন্ডিয়ান ইকোনমির ক্যারেক্টারিস্টিকটা কীরকম, এবং এটা জানার পরে যদি আমি অন্যান্য জিনিস ইকোনমিক্স রিলেটেড পড়ি, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলোকে রিলেট করতে পারবো। কারণ তোমরা কোয়েশ্চেনগুলো দেখবে, সবগুলো কিন্তু এখন ধীরে ধীরে ইউপিএসসি টাইপের প্যাটার্নে চলে আসছে ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনগুলি, এবং কনসেপচুয়াল বেসড কোয়েশ্চেন বেশি আসছে। তো যে কোনো জিনিস ফ্যাকচুয়াল পড়ার থেকে তোমরা কনসেপচুয়াল আগে বোঝার চেষ্টা করবে, তারপরে ফ্যাকচুয়াল মনে রাখার চেষ্টা করবে। আর একবার পড়ে কখনোই মনে থাকে না, বারবার রিভাইজটা আমাদের করতে থাকতে হবে পড়ার সাথে সাথে, ঠিক আছে? তো দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি, এটা হচ্ছে আমি প্রথম ইকোনমিক্সের এটা প্রথম ক্লাস মনে করতে পারো এই ক্লাসটিকে। তাছাড়াও মাইক্রো ইকোনমিক্স কী, এগুলোও তো প্রথমে পড়াতে হয়, যে ইকোনমিক্সটি কী। কিন্তু আই থিঙ্ক সবাই ইকোনমিক্স মানেটা জানে, যে আমাদের দেশে যা রিসোর্সেস আছে, যা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা, এটাই কিন্তু আমরা ইকোনমিক্সের মাধ্যমে জানতে পারি, যে রিসোর্সেসগুলোকে কীভাবে সঠিক প্রসেসে ইউটিলাইজ করার নামই কিন্তু ইকোনমিক, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ইকোনমিক্সের বেসিক্স বা ডেফিনেশন, এগুলো তোমরা বইয়েই পেয়ে যাবে। তো সেটা তোমাদের পরীক্ষায় আসবে না। পরীক্ষায় যেটা আসবে তোমাদের, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির সাথে রিলেটেড যাবতীয় সব রকমের তথ্য তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। সেটা ব্যাংকিং হোক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হোক, মানি মার্কেট হোক, যেটা হচ্ছে গভর্নমেন্ট পলিসিসগুলো, গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো, এভরিথিং, 5 ইয়ার প্ল্যান, সব কিছু কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক্স রিলেটেড তোমাদের কোয়েশ্চেনগুলো আসবে। তো তার জন্য খুব দরকার আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্যারেক্টারিস্টিক বা চরিত্র বা বৈশিষ্ট্যগুলো বুঝে নেওয়া। তো প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে, পোভার্টি। তো সব থেকে প্রথম পয়েন্ট যেটা আমরা আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে ডিফাইন করে, সেটা হচ্ছে আমাদের দেশ হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি হলেও, আমাদের ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি হলেও কিন্তু আমাদের দেশটা আর্থিক দিক থেকে কিন্তু আন্ডার ডেভেলপড, এই জিনিসটা মনে রাখবে। ডেভেলপিং কান্ট্রি বাট স্টিল আমাদের দেশটা কিন্তু আন্ডার ডেভেলপড, এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জাস্ট এ সেকেন্ড। তো আমাদের দেশটা কিন্তু, আমাদের দেশটা ডেভেলপিং, বাট আমাদের যেটা ইকোনমিক্স, সেটা কিন্তু এখনও আন্ডার ডেভেলপ, মানে সঠিকভাবে কিন্তু ডেভেলপ, সঠিক পদ্ধতিতে বলো বা সঠিক ফুল ফর্ম, পুরো ফর্মে বলো, কিন্তু ডেভেলপমেন্ট আমাদের ইকোনমিক্সে কিন্তু সেভাবে আসেনি এখনও। আমাদের বেশিরভাগ যেটা ওয়ার্ক ফোর্স বা লেবার্সরা, তারা কিন্তু এগ্রিকালচার বা প্রাইমারি সেক্টরের সাথে নিযুক্ত আছেন। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সব থেকে কম হয়েছে আমাদের দেশে। তো এগুলো কিন্তু আমাদের ইকোনমিক্সের বেসিক ফিচার্স, যেটা আমাদের জানতে হবে। তো সবার আগে যেটা আমরা বলি, আন্ডার ডেভেলপ, যেহেতু আমাদের কিসের জন্য আন্ডার ডেভেলপড আমাদের ইকোনমি, তার মেন কারণ হচ্ছে একমাত্র পোভার্টি। পোভার্টিটা হচ্ছে মেন কারণ আমাদের দেশে।
তোমরা জানো একটা ম্যাক্সিমাম পোর্শন অফ পপুলেশন তো বিলো পোভার্টি লেভেল থাকে। তো পোভার্টি মানে শুধুমাত্র বিপিএল যারা আছে তারাই পোভার্টি এরকম না, বেশিরভাগ মানুষই এখানে আমাদের দেশে পুয়ার রয়েছে। তার নিচেও কিন্তু অনেক রয়েছে বিলো পোভার্টি লেভেল, ঠিক আছে, তাদেরকে অ্যাকচুয়ালি পুয়ার বলা হয়। বাট আমাদের ম্যাক্সিমাম যদি বলো পপুলেশন হচ্ছে মানে ছোট ছোট কাজের সাথে যুক্ত এবং তাদের কোনো ফিক্সড ইনকাম নেই, তাদের কোনো একটা একটা সিস্টেমেটিক ওয়ে অফ ইনকাম বা সোর্স অফ ইনকাম যদি বলো সেগুলো নেই, এবং বেশিরভাগ মানুষ সেজন্য পোভার্টিতে বসবাস করে। এর জন্য এবার বেশিরভাগ মানুষ যখন পুয়ার আছে তারা কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকছে, তো তাদের কাছে টাকা আসবে কি করে যে আমাদের দেশে ইকোনমিক কন্ডিশন ভালো করতে তারা সেটাকে ইনভেস্ট করবে, তাই না? তারা তো কোনো রকম তাদের সাস্টেইন করার জন্য যেটুকু পাচ্ছে সেটুকু ইনকাম করতে পারছে এবং সেটুকু খেয়ে পড়ে বেঁচে থাকছে। তো এই জন্য কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথটা কিন্তু কম হচ্ছে, যেহেতু বেশিরভাগ লোক পোভার্টিতে রয়েছেন, বেশিরভাগ লোকই পুয়ার রয়েছেন, তারা কিন্তু কোনো রকম নিজের সাস্টেইনের জন্য তারা করতে পারছেন বা অনেকে করতে পারছেন না। সরকারি পলিসি বা সরকারি সুযোগ সুবিধা নিয়ে অনেকে কিছু 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 সাহায্য প্রাপ্ত করছেন, কিন্তু বেশিরভাগ মানুষ যেহেতু এই পোভার্টিতে রয়েছেন তারা কিন্তু আমাদের দেশের ইকোনমিক গ্রোথের কিন্তু কোনো রকম হেল্প করতে পারছেন না। তো সেই জন্য কিন্তু আমাদের দেশে ইকোনমিক গ্রোথটা কম হচ্ছে। তো পোভার্টি আমাদের দেশে ইন্ডিয়ান ইকোনমির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো পোভার্টির জন্য আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু হয় না। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ লো পার ক্যাপিটা ইনকাম। এবার আমাদের দেশে জনসংখ্যা কিন্তু অনেক, যদি এই পয়েন্টটা পরে হতে হতো, জনসংখ্যার পয়েন্টটা আগে দিতে হতো, যাই হোক। তো লো পার ক্যাপিটা ইনকাম। এবার দেখো আমাদের দেশে ওভারঅল ক্যাপিটাল বা জিডিপি যত আছে, ঠিক আছে, জিডিপির দিক থেকে হয়তো ভারত একটা ভালো পজিশনে আছে ওয়ার্ল্ড লেভেলে, কিন্তু জনসংখ্যাও তো দেখতে হবে। আমাদের জনসংখ্যার দিক থেকে আমাদের ভারতে প্রচুর জনসংখ্যা, এখন 130 কোটির বেশি মানুষের বসবাস আমাদের ইন্ডিয়াতে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু টোটাল জিডিপির সাথে যদি ভাগ দেওয়া যায় এই জনসংখ্যাকে, তাহলে লো পার ক্যাপিটা ইনকাম বা জনপিছু যেটা আয় যেটাকে বলা হয় সেটা কিন্তু খুবই কম। জনপিছু আয় কিন্তু খুবই কম, প্রত্যেকটা মানুষের যে আয় যদি গড় হিসাব করা যায় তাহলে কিন্তু সেটা খুবই কম দাঁড়াচ্ছে। তার ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমি গ্রোথের দিক থেকে অনেক দেশ থেকে অনেক পিছনে আমাদের দেশ এখনও আছে, লো পার ক্যাপিটা ইনকাম, এবং এটাও একটা পোভার্টির কারণ বা আমাদের পুয়ার লিভিং স্ট্যান্ডার্ডের কারণ। লো পার ক্যাপিটা ইনকাম কি হয়, যারা ধনী হয় তারা অনেক টাকা থাকে, কিন্তু যারা গরিব হয় তাদের কাছে টাকা কিন্তু খুবই কম থাকে, ঠিক আছে। এত জনসংখ্যার মধ্যে কিছু টাকা যদি ডিস্ট্রিবিউশন করা হয় তাহলে অ্যাভারেজ পার ক্যাপিটা ইনকাম অবশ্যই কিন্তু কম হবে। তো এটাই হচ্ছে লো পার ক্যাপিটা ইনকাম। এইগুলো সম্পর্কেও তোমরা ডিটেলে পরে পড়বে, আমি জাস্ট একটা ওভারভিউ এখানে দিচ্ছি, ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে একটা ওভারভিউ এখানে দিচ্ছি তোমাদের। নেক্সট পয়েন্ট দেখো, হাই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার আনএমপ্লয়মেন্ট। এবার তোমরা জানো, তোমরা প্রত্যেকেই এটা সম্পর্কে জানো, কারণ অনেকেই এখানে হয়তো ভিডিও দেখছো যারা আনএমপ্লয়মেন্ট আছো বা আন্ডার এমপ্লয়মেন্ট আছো, বা হয়তো কেউ এমপ্লয়েড আছো বা আরও একটু ভালো করার জন্য এই জিনিসটা দেখছো। কিন্তু বেশিরভাগ আমি এক্সপেক্ট করছি বেশিরভাগ যারা এখানে প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো আনএমপ্লয়েড আছো বা আন্ডার এমপ্লয়মেন্ট আছো। এবার আনএমপ্লয়মেন্ট মানে তো সকলেই জানো যে যদি তোমরা কোনো রকম এমপ্লয়মেন্টের সাথে যুক্ত নয়, তোমরা কোনো কাজই করছো না, তাহলে তোমরা আনএমপ্লয়েড। বাট আনএমপ্লয়মেন্ট সরি আন্ডার আন্ডার এমপ্লয়মেন্ট মানে কি, যে তোমার যতটা ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, বা তোমার যতটা কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী তুমি কাজ পাচ্ছ না। তোমার যতটা কোয়ালিফাইড, তুমি যতটা স্কিল তোমার মধ্যে আছে, সেক্ষেত্রে তোমার একটা জব পাওয়া উচিত ছিল একটা ভালো জায়গায়, একটা ভালো জায়গায় এবং ভালো ইনকামে। ধরো তোমার 50,000 60,000 স্যালারি থাকা উচিত, বাট তোমাকে বাধ্য হয়ে 10,000 5,000-এর যদি কাজ করতে হয় তাহলে সেটাকে আমরা বলবো আন্ডার এমপ্লয়মেন্ট। এবং এরকম আমাদের ভারতে প্রচুর আছে, প্রচুর প্রচুর, কারণ আমাদের আবার বলছি জনসংখ্যা প্রচুর আছে, কাজের ফরমেশনটা কম, আমাদের সঠিক কাজের সিস্টেমেটিক ওয়েতে কাজের কোনো খোঁজ নেই, ঠিক আছে, কাজ সৃষ্টি হয় না, ওয়ার্ক সৃষ্টি হয় না, ওয়ার্ক ফরমেশনটাও কম আছে, জব ক্রিয়েশনটাও কম আছে, এবং জব ক্রিয়েশন হলেও তাকে যে সঠিকভাবে সেই জবের প্রোফাইলিং করা, সঠিকভাবে তার বেতন ফিক্স করা, যারা উঁচু লেভেলে আছে তারা হয়তো প্রচুর বেতন পাচ্ছে, কিন্তু যারা নিচু লেভেলে কাজ করছে তাদের ক্ষেত্রে বেতনের পরিমাণ খুবই কম। এই সমস্ত জিনিসের জন্য কিন্তু এই আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট হয়ে থাকে। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু ভারতের ইকোনমিকে এফেক্ট করে। মানুষ এখানে কন্ট্রিবিউট করতে পারবে কিন্তু যেতে চাইছে না বিভিন্ন রকম সমস্যার কারণে,
ঠিক আছে, তো এটাই হচ্ছে আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্টের কারণ। অনেক সময় এমপ্লয়মেন্টই জেনারেশন হচ্ছে না, হয়তো ওখানে দরকার, যেমন প্রচুর প্রচুর ভ্যাকেন্সি খালি থাকে সরকারি অফিসগুলোতেও বলো, বা কোথাও কোথাও মানুষ হচ্ছে মানে খোঁজই পাচ্ছে না, হয়তো কাজ আছে কিন্তু মানুষ খোঁজ পাচ্ছে না, মানে একটা কোঅর্ডিনেশনও নেই, যে বিভিন্ন যারা কাজ দেবে এবং যারা কাজ খুঁজছে তাদের মধ্যে কোঅর্ডিনেশনেরও অভাব রয়েছে। তো বিভিন্ন কারণের জন্য কিন্তু এই আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট রয়েছে, এবং এগুলো আমরা কিন্তু পরবর্তীকালে আলাদা চ্যাপ্টারে পড়বো। এই আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটাই আলাদা থাকবে তোমাদের, সব কিছু ব্যাপারে আমরা ইন ডিটেল পড়বো। আজকে শুধু আমি ক্যারেক্টারিস্টিক বলছি, এর জাস্ট পয়েন্টগুলো বলছি যে আমাদের ইকোনমিক্সে কী কী প্রবলেম রয়েছে, আমাদের দেশ যে একটা আন্ডার ডেভেলপিং কান্ট্রি বা স্টিল আন্ডার ডেভেলপ, আমাদের অর্থনীতিটা কিন্তু আন্ডার ডেভেলপ, তার কারণগুলো হচ্ছে এই সব ক্যারেক্টারিস্টিকের জন্য। তো বলতে পারো এটা আমাদের ইন্ডিয়ার ইকোনমির ক্যারেক্টারিস্টিক্সও, আর একদিকে প্রবলেমও, কী কী বাধা আছে সেটাও। তো হাই আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট এটা একটা কারণ। তারপরে এটা এই পয়েন্টটা আগে দেওয়া দরকার ছিল, কারণ এটাই কিন্তু মেন কারণ। কারণ আমাদের দেশ কিন্তু এরকম না যে সব কিছুতে পিছিয়ে আছে, আমরা টেকনোলজিক্যাল ফিল্ডে আমরা অনেক ভালো করছি, বিভিন্ন জায়গায় অনেক ভালো করছি, কিন্তু এতটাই পপুলেশনের প্রেশার রয়েছে যে সেটাকে ম্যানেজ করা ঠিকভাবে হচ্ছে না। সেই পপুলেশনকে সঠিক জায়গায় গাইড করে সঠিক এমপ্লয়মেন্টে সেটাকে যুক্ত করা, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। তো হাই পপুলেশন প্রেশারটা ওয়ান অফ দ্য মেন রিজন অফ আমাদের ওয়ান অফ দ্য মেন রিজন অফ লো economic development of India. ওকে, তো হাই পপুলেশন প্রেশার ইজ ওয়ান অফ দ্য মেন রিজন অফ লো ইকোনমিক গ্রোথ অফ ইন্ডিয়া, এটা মনে রাখবে। পপুলেশনের জন্যই কিন্তু অনেক রকমের প্রবলেম হচ্ছে, এতটাই পপুলেশনের প্রেশার রয়েছে এখন ইন্ডিয়াতে, যে সঠিকভাবে যে সেটাকে চালিত করা হবে, সঠিক মানুষকে সঠিক কাজে যে পরিচালিত করা হবে, তার ম্যানেজমেন্টটা ঠিকভাবে করা যাচ্ছে না। সো হাই পপুলেশনটা একটা মেন কারণ, যার জন্য কিন্তু লো পার ক্যাপিটা ইনকামও হচ্ছে এবং পোভার্টিও অনেক বেশি হচ্ছে। নেক্সট পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, ল্যাক অফ ক্যাপিটাল ফর্মেশন। এবার ওভারঅল যে দেশে ক্যাপিটাল ফর্মেশন হওয়া দরকার সেটাও কিন্তু কম হচ্ছে। সবগুলোর পয়েন্টগুলো একে অপরের সাথে যুক্ত, কারণ বেশিরভাগ মানুষ যখন এগ্রিকালচারের সাথে প্রাইমারি অ্যাক্টিভিটির সাথে যুক্ত হচ্ছে, সেখান থেকে ইনকাম কি হয়, খুবই কম হয়। তো ইনকাম যদি মানুষের কম হয়, তো ক্যাপিটাল ওভারঅল দেশে যে ক্যাপিটাল ফর্মেশন, এখানে ক্যাপিটাল মানে ধন, মানে সম্পত্তির কথা বলা হচ্ছে, তো ওয়েলথ যে জেনারেট হচ্ছে সেটাও কিন্তু কম হচ্ছে। তো ল্যাক অফ ক্যাপিটাল ফর্মেশনের জন্য ওভারঅল ইন্ডিয়ার কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টটা বাধা পাচ্ছে। বেশি বেশি টাকার ফর্মেশন হচ্ছে না, বেশি ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে না, বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে না, বেশি ইন্ডাস্ট্রি হচ্ছে না। তো ল্যাক অফ ক্যাপিটাল ফর্মেশনের জন্য আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। নেক্সট দেখো, ইনকাম ইনইকুয়ালিটি ইন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, দুটোই একই পয়েন্ট। তো কি হয়, মোটামুটি একই পয়েন্ট বলতে পারো, একটু আলাদা। তো ইনকাম ইনইকুয়ালিটি মানে আমরা দেখছি যে জিডিপিতে আমাদের দেশ হচ্ছে গোটা অল ওভার ওয়ার্ল্ডের 7th পজিশনে আছে সাপোজ, ঠিক আছে, কিন্তু কিন্তু ওভারঅল যখন দেখা যাচ্ছে পার ক্যাপিটা ইনকাম আমাদের দেশে খুবই কম প্রত্যেকটা মানুষের, কেন, ইনকাম ইনইকুয়ালিটি রয়েছে। হয়তো ওভারঅল জিডিপিতে আমাদের দেশে প্রচুর টাকা রয়েছে, কিন্তু ধনীদের কাছে হয়তো প্রচুর টাকা রয়েছে, যারা গরিব তাদের কাছে খুবই কম টাকা রয়েছে। এই ইনকাম ইনইকুয়ালিটি, তার ফলে কি হচ্ছে, ধনীরা তো একটা পার্টিকুলার অংশই তাদের কি করবে, ইনভেস্ট করবে, বাকিগুলো তো রেখে দেবে, এবং যারা গরিবরা তারা কিন্তু কন্ট্রিবিউট করতে পারছে না, তাদের কাছে এক্সট্রা যখন ইনকাম হবে তখনই না তারা দেশে কন্ট্রিবিউট করতে পারবে, ইনভেস্ট করতে পারবে, আরও বেশি নিজের কাজের জন্য উৎসাহ পাবে এবং আরও বেশি অন্যান্য জায়গায়ও কাজ করতে পারবে, নিজের স্কিলটাকে লাগাতে পারবে। কিন্তু এখানে ইনকাম ইনইকুয়ালিটি রয়েছে, এখানে এতটাই মানুষ মানে দরিদ্র পোভার্টিতে থাকে, ইনকাম কারো কারো এতটাই কম থাকে, মানে বেশিরভাগ ম্যাক্সিমাম পোর্শন অফ পিপলে কিন্তু ইনকামটা খুবই কম থাকে, যার ফলে কিন্তু ওভারঅল গ্রোথটা হ্যাম্পার হয়, যার কিন্তু ওই কন্ট্রিবিউট করা কথা ওভারঅল ইকোনমিক্সে খুব কম মানুষই কন্ট্রিবিউট করতে পারে। একটা কাজে যদি 10 জনের মধ্যে 2 জন যদি ওই কাজটা করে, কিন্তু 9 জন, তখন যেরকম কাজের আউটকামটা হবে সেখান থেকে যত প্রফিট হবে, 8 জন মিলে যদি সেই কাজটা করে তাহলে কিন্তু প্রফিট বা ইনকাম বা কাজটা ওভারঅল ভালো হবে। তো এই জিনিসটাই, এই লজিকটাই কিন্তু কাজ করে। ইনকাম ইনইকুয়ালিটির জন্য কিন্তু আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু হয় না, এবং তাছাড়াও মানুষের পোভার্টিও বৃদ্ধি পায় ইনকাম ইনইকুয়ালিটির জন্য, ধনীরা ধনী হতে থাকে, গরিবরা গরিব হতে থাকে, এবং ইনইকুয়ালিটি মানুষের মধ্যে বৃদ্ধি পায়।
সো ইনকাম ইনইকুয়ালিটি একটা ক্যারেক্টারিস্টিক। ইনইকুয়ালিটি ইন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, একই জিনিস বলতে পারো যে ওয়েলথের যে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা ইনইকুয়াল রয়েছে। যতটা ওয়েলথ জেনারেট হচ্ছে তার বেশিরভাগ কেন্দ্রীভূত হচ্ছে কোথায়? ক্যাপিটালিস্টের হাতে। মানে ক্যাপিটালিস্ট না না বললেও ধনীদের হাতেই কিন্তু, যারা বড় বড় কোম্পানি, বড় বড় সংস্থা, তাদের হাতে কিন্তু কেন্দ্রীভূত হচ্ছে বেশিরভাগ ইনকাম। তো সেটাই ইনইকুয়ালিটি ইন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সেটাকেই বলা হচ্ছে। সবার হাতে কি ইকুয়ালি টাকা যাচ্ছে না? হয়তো জেনারেট হচ্ছে আমাদের দেশে প্রচুর টাকা, কিন্তু সেই টাকাগুলো একটা বড়, যারা যারা বড় বড় কোম্পানি, বড় বড় সংস্থা, তাদের হাতেই কিন্তু কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন ইকুয়ালি হচ্ছে না। বা কিছুটা পোর্শনও যে একটু কন্ট্রিবিউশন হবে, কিছুটাও যদি স্ট্যান্ডার্ড লিভিংয়ের জন্য সেটাকে ডিস্ট্রিবিউট করা হবে ঠিকভাবে, সেটাও কিন্তু হচ্ছে না। তো একটা হিউজ ইনইকুয়ালিটি ইন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ বা ইনকাম ইনইকুয়ালিটি আমাদের দেশে রয়েছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, এক্সেসিভ ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার অ্যান্ড প্রাইমারি প্রডিউসিং। তো অন্যান্য ডেভেলপ কান্ট্রি যে যারা আছে, যেমন আমেরিকা আছে, এখন ধীরে ধীরে চায়না হচ্ছে, তো তাদের কি হয়, তাদের কিন্তু সার্ভিস সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এগ্রিকালচার সেক্টর, বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিস সেক্টর খুব বেশি গ্রোথ করে। তোমরা জানো 3টে সেক্টর আছে ইকোনমিক্সের ক্ষেত্রে যে কোনো দেশে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। তা আমাদের দেশে কিন্তু সব থেকে বেশি যারা মানুষরা আছেন তারা কিন্তু এগ্রিকালচার এবং প্রাইমারি প্রডিউসিংয়ের উপর বেশি ডিপেন্ড করছেন তারা, তাই না? তারা কিন্তু সেই জিনিসগুলোর উপর বেশি ডিপেন্ড করছেন, এবং তার ফলে কি লস হচ্ছে, ওখান থেকে কিন্তু ইনকাম জেনারেশনটা সব থেকে কম হয়। এগ্রিকালচার এবং প্রাইমারি অ্যাক্টিভিটিতে যারা জড়িত থাকেন তাদের কিন্তু ইনকাম সব থেকে কম হয়। তোমরা জানো আমাদের দেশে ফার্মার্সদের আর্থিক অবস্থা কীরকম, খুব কম কৃষকেরাই আছেন যারা ভালো আর্থিক সচ্ছলভাবে থাকেন। বেশিরভাগ ইনকামের, বেশিরভাগ কৃষকদের বা যারা প্রাইমারি প্রডিউসিং অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকেন, যেরকম ফিশিং, এগ্রিকালচার, ফরেস্ট্রি, তাদের কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকে না। সো এক্সেসিভ ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার অ্যান্ড প্রাইমারি প্রডিউসিং, আমাদের দেশে মোর দ্যান 50% জনসংখ্যা যেহেতু এই সেক্টরের উপর ডিপেন্ড করছে, তো তাদের কিন্তু আর্থিক অবস্থাটা কিন্তু মোটেও ভালো নয়। তো এই ডিপেন্ডেন্সিটা কমাতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে আরও বেশি করে গ্রোথ করতে হবে এবং সার্ভিস সেক্টরেও অনেক বেশি করে গ্রোথ করতে হবে। আমরা আমাদের দেশে কিন্তু সার্ভিস টেকনোলজিক্যাল দিক থেকে কিন্তু অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, কিন্তু তবুও কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এগ্রিকালচার সেক্টরের সাথেও এখন জড়িত আছে। তো ধীরে ধীরে যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু আরও অনেক মানুষকে এখান থেকে নিয়ে, মানে এগ্রিকালচার সেক্টর থেকে ট্রান্সপোর্ট করে যদি ভালো শিক্ষা, ভালো স্কিল সেট এগুলো প্রোভাইড করা হয়, তাহলে মানুষ কিন্তু এগ্রিকালচার ছেড়ে ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিস সেক্টরের দিকে কিন্তু ট্রান্সফার করবে। তো সেই জিনিসগুলো করলে কিন্তু আমাদের দেশের ডিপেন্ডেন্সিটা এই প্রাইমারি অ্যাক্টিভিটির থেকে একটু কম হবে এবং দেশের ইকোনমিক কন্ডিশন আরও ভালো হবে। কারণ এগুলোর থেকে বললাম, এই প্রাইমারি অ্যাক্টিভিটিতে ইনকামটা কম, আদার যে সেক্টরগুলো আছে সেগুলোতে কিন্তু ইনকাম কম্পারেটিভলি বেশি হয়। আচ্ছা, নেক্সট যেটা দেখতে পাচ্ছ তোমরা পয়েন্ট, সেটা হচ্ছে আন্ডার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। তো এই পয়েন্টটা কি, আন্ডার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। তো আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস আছে কি কি, যেরকম খনিজ পদার্থ হলো, তেল হলো, অয়েল হলো, আরও আদার্স যত কিছু আমাদের মাটির নিচ থেকে পাওয়া যায়, বা কয়লা, ন্যাচারাল গ্যাস, অয়েল, এগুলো যত কিছু আছে ন্যাচারাল রিসোর্সেস, সেগুলো কিন্তু আমাদের আন্ডার ইউটিলাইজেশন আছে, মানে সেগুলোকে ইউটিলাইজ করা হচ্ছে না। যতটা আমাদের দেশে পাওয়া যাবে ন্যাচারাল রিসোর্সেস, বা আরও অনেক কিছু হয় ন্যাচারাল রিসোর্সের মধ্যে অনেক কিছু আসে, সেগুলো কিন্তু ঠিকভাবে কিন্তু ইউটিলাইজ না করার ফলে ক্যাপিটাল ফর্মেশন হয় না, ইনকাম জেনারেট হয় না। তো সেটা হচ্ছে আরেকটা কারণ আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টকে হ্যাম্পার করার। ওকে, নেক্সট দেখো, ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। এবার ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো হয় তখনই কিন্তু কোনো কাজ করা যাবে। যে কোনো জিনিসে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোটা ঠিক থাকতে হবে, তাই না? আজকে আমি যদি এখানে দেখো তোমাদের এইভাবে পড়াতে হচ্ছে, এখন যদি আমার কাছে ভালো পরিকাঠামো থাকতো, আমার কাছে একটা ডিজিটাল বোর্ড থাকতো, তাহলে কি হতো, আমি আরও ভালোভাবে পড়াতে পারতাম বা আরও একটু বেশি উৎসাহ পেতাম। তো এই জিনিসগুলো, এটা জাস্ট একটা ছোট এক্সাম্পল দিলাম, হয়তো ভবিষ্যতে আমি করতে পারবো। কিন্তু ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার যে কোনো জিনিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে এগ্রিকালচার থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর, যেখানেই হোক, যেখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো প্রোভাইড হবে সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু বেশি হবে। সো আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে একটু কি হয়,
একটা ক্যাজুয়াল মেন্টালিটি, কোনো কিছু কোনোভাবে করে দিলেই হলো, ভালো করে পরিকাঠামো গঠন করে যে করলে এই জিনিসটার থেকে ভালো আউটপুট পাওয়া যাবে, ভালো ইনকাম পাওয়া যাবে, সেগুলো মানুষ সহজে ভাবে না। তো এই ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসটাকে কিন্তু ইমপ্রুভমেন্ট করতে হবে। ওকে, নেক্সট দেখো, ল্যাক অফ ডেভেলপমেন্ট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন রুরাল এরিয়াস। এই রুরাল এরিয়াসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের ইকোনমির ক্ষেত্রে, কারণ আমাদের তোমরা জানো মোর দ্যান 65% পপুলেশন কোথায় থাকে, রুরাল এরিয়াতে থাকে। এবার রুরাল এরিয়ার ডেভেলপমেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট, তখন ওভারঅল দেশের গ্রোথ হবে, তাই না? রুরাল এরিয়াকে আমরা ডেভেলপ করি না, আমরা কি হয় শুধু আরবান এরিয়াসগুলোকেই ডেভেলপ করতে থাকি, সেখানেই সব রকম ইন্ডাস্ট্রি, সেখানেই সব রকম সার্ভিস সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো থাকে। তো রুরাল এরিয়াসগুলোকে যদি টার্গেট করা হয়, সেখানে যদি ডেভেলপমেন্ট করা হয় ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে, ইন্ডাস্ট্রিজগুলোকে, তাহলে কিন্তু ওভারঅল আমাদের ইন্ডিয়ার দেশের ইকোনমিক কন্ডিশন ভালো হবে। তো আমাদের দেশের আরেকটা ইকোনমিক্সের আরেকটা বড় প্রবলেম হলো, এখানে রুরাল এরিয়াসে কিন্তু ফিনান্সিয়াল সংস্থা, আর্থিক সংস্থাগুলো এবং ইন্ডাস্ট্রিগুলো তেমনভাবে কিন্তু ডেভেলপ করা হয়নি। তো সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে পুয়ার লিভিং স্ট্যান্ডার্ড। তো পুয়ার লিভিং স্ট্যান্ডার্ড এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পুয়ার লিভিং স্ট্যান্ডার্ড। কারণ দেখো, লিভিং স্ট্যান্ডার্ড যখন আমরা একটা পুয়ার লিভিং স্ট্যান্ডার্ডে বসবাস করি, তখন অটোমেটিকলি আমাদের আর বেশি ইনকামের দরকার পড়ে না। ঠিক আছে, অনেককে দেখবে যেরকম আছে সেরকমই সারা জীবন থাকতে চায়, তাদের কোনো রকম উন্নতির দরকার হয় না, তারা ভাবে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড আমরা এরকমই কোনোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকলেই আমাদের ভালো। বা কিছু কিছু মানুষের মেন্টালি থাকে, একটা কোনো রকম যে কোনো একটা চাকরি পেলেই আমার হয়ে যাবে, আমার পরিবারে আর কোনো প্রবলেম হবে না। একটা যে লিভিং স্ট্যান্ডার্ড একটা হাই করা দরকার, একটু ভালোভাবে থাকবো, আরও অনেকের জন্য অনেক কিছু করতে পারবো, আমার কাছে যখন এক্সেসিভ ইনকাম থাকবে তখন আমি অন্যের জন্য অনেক কিছু করতে পারবো, এই জিনিসগুলো কিন্তু অনেকের মাথায় কিন্তু আসে না বা অনেকে ভাবে না। তো এই পুয়ার লিভিং স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের দেশে অনেকটাই, পুয়ার লিভিং স্ট্যান্ডার্ডের মধ্যে বেশিরভাগ মানুষ বসবাস করে, এবং এই মেন্টালিটির জন্য কিন্তু পুরো ইকোনমিক গ্রোথকে হ্যাম্পার হয়। নেক্সট দেখো, টেকনোলজিক্যাল ব্যাকওয়ার্ডনেস, এটাও আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের দেশে পোটেনশিয়াল আছে ঠিকই, কিন্তু বেশিরভাগ জিনিসে কিন্তু টেকনোলজিক্যাল জিনিসগুলোকে হেল্প নেওয়া হয় না। যদিও এখন ওয়াইড রেঞ্জে সব কিছুতে হেল্প নেওয়া হচ্ছে, কিন্তু তবুও বেশিরভাগ ইনস্টিটিউশনে দেখা যায় সেই পুরনো মডেলে, পুরনো এগ্রিকালচার ক্ষেত্রেও পুরনো সেই জিনিসগুলো যেটা এতদিন ধরে ইউজ হতো সেগুলোই ইউজ করে কিন্তু চাষবাস হচ্ছে, এবং অন্যান্য কাজ ইন্ডাস্ট্রিরও ক্ষেত্রে সেই পুরনো যন্ত্রপাতি ওগুলোই ইউজ করা হচ্ছে। তো টেকনোলজিক্যাল ব্যাকওয়ার্ডনেসের জন্য কিন্তু ওভারঅল প্রফিট এবং আউটপুট দুটোই কিন্তু হ্যাম্পার হচ্ছে। তো আমাদের ইকোনমিক্সের আরেকটু অর্থনীতির আরেকটা বড় প্রবলেম বা বাধা হলো টেকনোলজিক্যাল ব্যাকওয়ার্ডনেস, মানে পিছনে থাকা, টেকনোলজিক্যাল দিক থেকে সব কিছুতে পেছনে থাকা, যেটা অন্যান্য দেশ ওয়াইড রেঞ্জে টেকনোলজিক্যাল হেল্প নিচ্ছে, কারণ যখন যেটা আমরা পাবো সেটাকে যত ভালো ইউটিলাইজ করতে পারবো ততটা বেশি গ্রোথ করতে পারবো, কিন্তু সেটা কিন্তু করা হচ্ছে না, তাই না? তো এই পয়েন্টগুলো আমরা দেখলাম, দেখি কোনোটা ছাড়া পড়েছে কিনা। তো আমরা বেশ কয়েকটা পয়েন্ট পড়লাম, দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান ইকোনমি, আরও অনেক পয়েন্ট আছে ইন্ডিয়ান ইকোনমি। একটা ওভারঅল তোমাদের ভিউ দিলাম যে আমাদের ইন্ডিয়ান ইকোনমির ওভারঅল কী কী প্রবলেম রয়েছে বা কী কী ফিচার্স রয়েছে, এগুলো থেকে আমাদের সাফার করছে। আমরা যদি এই জিনিসগুলোকে আরও বেশি অ্যাড্রেস করি, এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করি, এগুলোকে রেকটিফাই করার চেষ্টা করি, তাহলে আমাদের কিন্তু আমরা এই ডেভেলপিং থেকে কিন্তু ডেভেলপ কান্ট্রির দিকে বাড়তে থাকবো ধীরে ধীরে, এবং একটা সময় আসবে যখন আমাদের দেশে পোভার্টি অনেক কমে যাবে, পার ক্যাপিটা ইনকাম অনেক বেড়ে যাবে, আমরা সব দিক থেকে অ্যাডভান্সমেন্ট করতে পারবো। এবং আমাদের কাছে একটা বড় সুযোগ এই জন্যই রয়েছে কারণ আমাদের কাছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কি, আমাদের এখন ডেমোগ্রাফিটা এরকম, মানে জনসংখ্যার প্যাটার্নটা এরকম যে আমাদের দেশে বেশিরভাগ জনসংখ্যা এখন ইয়াং রয়েছে, 18 থেকে 40 বা 45 বছরের মধ্যে পপুলেশনটা সব থেকে বেশি রয়েছে আমাদের দেশে। তো সেটা যদি সঠিকভাবে আমরা ইউটিলাইজ করি, তাহলে আরও বেশি আমরা ক্যাপিটাল ফর্মেশন করতে পারবো, আরও বেশি ইনভেস্ট করতে পারবো, আরও বেশি আমাদের দেশে ইকোনমিক গ্রোথ কিন্তু পসিবল হবে যদি আমরা এই পপুলেশনকে ঠিকভাবে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো তোমরা লিখে রাখতে পারো পয়েন্ট আকারে, এবং এইগুলোকে মাথায় রাখা বেশি দরকার। এই জিনিসগুলোই যখন তোমরা জানলে, এবার যে কোনো ইকোনমিক্সের জিনিস পড়লে তোমরা এই জিনিসগুলোকে সাথে রিলেট করতে পারবে, এই যে কেন এই জিনিসগুলো ব্যাংকিং সেক্টর গড়ে উঠেছে বা ফিনান্সিয়াল সেক্টর গড়ে উঠেছে, কি তাদের উদ্দেশ্য, পেছনে মোটিভটা কি। অ্যাকচুয়ালি সবার পেছনে এটাই মোটিভ যে আমাদের ওভারঅল দেশে ক্যাপিটাল ফর্মেশন করা, আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা, অর্থনীতি
বৃদ্ধি বা অর্থনীতির ওভারঅল গ্রোথ এনশিওর করা, এই জিনিসগুলো কিন্তু মেন, কিন্তু যে কোনো অর্থনীতি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কিন্তু মেন কারণ। এবং প্রাইভেট সম্পত্তি তো আছেই, সবাই কিন্তু প্রাইভেট প্রফিট চাই, প্রাইভেট থেকেই কমিউনিটির প্রফিট সৃষ্টি হয় না, সবাই যদি নিজের নিজের প্রফিট হয় তো ওভারঅল কমিউনিটিতে সবার প্রফিট হলো, তারপরে সেটা একটা ইনভেস্টমেন্ট হলো একটা বড় কাজে, সেগুলো মানুষ পার্সোনালি লাগালে একটা বড় সংস্থা গড়ে উঠবে, তাই না? এইভাবে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো কিন্তু চলতে থাকে, পার্সোনাল ইনকাম থেকেই কিন্তু একটা পুরো দেশের ইনকাম কিন্তু জেনারেট বা ফর্ম হয়। ওকে, তো যাই হোক, আজকে এইটুকুই ছিল। আর তোমাদের কিন্তু এই ইন্ডিয়ান ইকোনমি নিয়ে ভয় পাওয়ার কোনো জিনিসই নেই। এটা দুটো পার্ট থাকে, একটা ডাইনামিক পার্ট, একটা বেসিক পার্ট। ডাইনামিক পার্টটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের থ্রুতেই তোমরা কমপ্লিট করে নিতে পারবে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ পেপার থেকে বা কোনো চ্যানেল থেকে যদি রেগুলার কভার করো, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো, তাহলে ইকোনমিক্সের কিন্তু অনেকটা 30-40% তোমরা কনসেপ্টগুলো ওই কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই কিন্তু তোমরা কমপ্লিট করে নেবে, এবং বাকিটা কিন্তু বই থেকেই হয়ে যাবে। ওকে, তো অত ভয় পাওয়ার কোন জিনিস নেই, খালি ম্যাটেরিয়াল জোগাড় করতে থাকলে হবে না, পাশাপাশি পড়তে থাকলে তোমরা কী হবে, পড়তেও থাকবে এবং ম্যাটেরিয়াল যখনই পাবে তখন ওটা পড়ে আবার রিভাইজও করতে পারবে। তো এইভাবে করতে থাকলে, এবং তার সাথে এমসিকিউ সলভ অবশ্যই করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখতে হবে। এভাবে করতে থাকলেই কিন্তু তোমাদের অনেকটা কিন্তু পড়া কমপ্লিট হতে থাকবে। আমি যখন টাইম পাবো, যেটুকু বলতে পারবো সেটুকু আমি তোমার হেল্প করার চেষ্টা করবো, কিন্তু অ্যাকচুয়ালি নিজের হেল্প কিন্তু নিজেই তোমাদের সকলকে করতে হবে, নিজের রেসপন্সিবিলিটি এগেইন আমি বলছি নিজেই নিতে হবে। ওকে, অল দি বেস্ট সবাইকে, থ্যাংক ইউ।